স্মৃতি কার্টুন হাউস। এর গল্পটি আমাদের পাঠিয়েছেন কলকাতার বেহালা চৌরাস্তা থেকে কুণাল মণ্ডল। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কি বৃষ্টি বলো তো, এ তো থামতেই চাইছে না। যা বলেছো, এক সপ্তাহ ধরে বৃষ্টি থামার নাম নেই। এক সপ্তাহ ধরে বাজার দোকান কিচ্ছু হচ্ছে না, ঘরে খাবার দাবার তো ফুরিয়ে এলো। দোকান বাজারের কথা বলছো? একবার বেরিয়ে দেখো রাস্তাঘাটের যা অবস্থা। পুকুর, খাল, বিল সব একবারে জলে টইটুম্বুর। সব জমিগুলো জলের তলায় চলে গেছে। সবার চাষবাস মাথায় উঠেছে। তা যা বলেছ, আমাদের জমিও তো জলে একেবারে ভরে রয়েছে। এ কি গো, এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কে এলো? দাঁড়াও, আমি দেখছি। না না, দাঁড়াও, আমি দেখছি কে এলো। আরে তুই এই ঝড় বৃষ্টির রাতে? আয় আয়, ভেতরে আয়। কিরে, এতদিন পর বন্ধুকে মনে পড়লো শেষে? আরে হ্যাঁ, তোদের কথা মনে পড়লো বলেই তো এ দুর্যোগ মাথায় করে এতটা পথ থেমে তোদের সাথে দেখা করতে চলে এলাম। তা হ্যাঁ রে, এই ঝড় বৃষ্টির রাতে তেলে ভাজা কোথা থেকে পেলি রে? আমাদের গ্রামের বিখ্যাত তেলে ভাজার দোকান অনাদির দোকান, ওর কাছ থেকেই তো একদম গরম গরম আলুর চপ, বেগুনি, পেঁয়াজি ভাজিয়ে এনেছি। তা ভালো করেছিস, বেশ গন্ধ বেরিয়েছে। কিনি, এই নাও, এই তেলে ভাজা নিয়ে যাও আর গরম গরম চা আর তেলে ভাজা নিয়ে এসো। তারপর বল, কেমন আছিস তোরা? তা এই সুখে দুঃখে কেটে যাচ্ছে ভাই। তো তোর কি খবর বল? আমারও ভালোই কাটছে। মাঝে একটু শরীরটা খারাপ করেছিল, এখন ঠিক আছি। বাবা, যা বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার নামই নেই। সত্যি, যা বাইরে বৃষ্টি পড়ছে। তবে যাই বল, এমন বৃষ্টির দিনে ভূতের গল্প না হলে কিন্তু আড্ডা জমে না। ভূতের গল্প? ভূতের গল্প আর কি বলবো। সেই একবার কাজ থেকে বাড়ি ফেরার সময় ভারী এক মজার ঘটনা ঘটেছিল। মজার ঘটনা? কি মজার ঘটনা রে? তুই তো শিয়ালদা থেকে ট্রেন ধরে রাতে বাড়ি ফিরিস কাজ সেরে। এমন বর্ষার দিনে আর কি মজার ব্যাপার হতে পারে? তোমরা তো জানো, আমি শিয়ালদায় একটা সোনার দোকানে কাজ করি। রাত্রিবেলা সব কাজ সেরে দোকান বন্ধ করে মালিককে দোকানের চাবি দিয়ে এসে শিয়ালদা স্টেশন থেকে 10:30 ট্রেন ধরে হর্তুকি গ্রামে ফিরি। এই হলো আমার রোজকার কাজ। তা একদিন কি হলো, আমি তো রাত 10:30 ট্রেন ধরে গ্রামে ফিরছি, কিন্তু কি ব্যাপার হলো,
এ স্টেশনে এতক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে আছে কেন? এই ট্রেন কি আর এগোবে না নাকি? মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে। যা দুর্যোগের রাত, আমার মনে হয় একবার ট্রেন থেকে নেমে আমাদের দেখা দরকার। হ্যাঁ চলুন, নেমে গিয়ে একটু দেখি। ট্রেনেও তো প্রায় আধ ঘন্টা হয়ে গেল বসে আছি, এভাবে বসে থাকা যায় এতক্ষণ? চলুন চলুন। প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারের সাথে দেখা হয়ে গেল। কি ব্যাপার স্যার, এই ট্রেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? ট্রেন তো আর যাবে না, এই ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে গেছে। সে কি, আমাকে তো এখনো অনেক দূর যেতে হবে। এই ঝড় বৃষ্টির রাতে কোনো রিক্সা ভ্যান কিছুই তো পাবো না। না না, সে কি কথা, এই ঝড় বৃষ্টির রাতে কি আবার যাওয়া সম্ভব নাকি? স্যার, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। আরে মশাই, এটাকে আর আপনি হাওড়া বা শিয়ালদা পেয়েছেন? এ হলো মুকুবে স্টেশন, অজপাড়াগা। এখানে এমনি দিনেই গাড়ি ঘোড়ার অভাব থাকে, আজ আবার এমন দুর্যোগের রাত। কিন্তু আমি এখন আপনাদের জন্য কি ব্যবস্থা করব বলুন তো? এক কাজ করুন, স্টেশনে আমার এই ছোট ঘরটা আপনারা আজকে রাতটা কাটাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এতেই চলে যাবে, এতেই চলে যাবে। আজকে রাতটুকুর তো ব্যাপার, কাল সকাল হলেই ট্রেনে করে বাড়ি। না না না, এভাবে এখানে থেকে গেলে বাড়িতে সবাই চিন্তা করবে। এমন দুর্যোগের রাত, বাড়িতে তো খবরও পাঠাতে পারবো না, সবাই খুব দুশ্চিন্তা করবে। না না, আমাকে বাড়ি যে করেই হোক যেতেই হবে। সে কি কথা, আপনি যাবেন কি করে? এই দুর্যোগের রাতে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। কিন্তু হেঁটে যাওয়াতেও তো বিপদ কম নয়। এ হলো গ্রাম বাংলার রাস্তা, কোথায় খানা বন্ধ আছে? আপনি এই ঝড় বৃষ্টির রাতে কি এভাবে হেঁটে যেতে পারবেন এত রাস্তা? হ্যাঁ তা তো জানি, এতক্ষণে হয়তো সব রাস্তাই একেবারে পুকুর হয়ে গেছে, কিন্তু আমাকে একটা চেষ্টা করতেই হবে, না হলে বাড়ির লোক খুব দুশ্চিন্তা করবে। আপনি যদি যেতেই চান তবে এক কাজ করুন, এই স্টেশন থেকে নেমে ডান দিক ধরে এগোতে শুরু করুন। তবে একটা কথা মনে রাখবেন, এটা মুকুবের গ্রাম, অনেক দুর্নাম আছে। রাত বিরেতে কেউ বাড়ির বাইরে চট করে বেরোয় না। এই গ্রামে ভয়ানক ভূতের উপদ্রব। আরে মশাই, এই বয়সে কি আপনি আমাকে ভূতের ভয় দেখাতে চান? এসব গল্প কথা আমায় বলে কোনো কাজ হবে না, এসব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। আচ্ছা, একটা কথা বলুন তো, এই রেল লাইন ধরে এগোতে থাকলে তো আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব নাকি? খবরদার ওই ভুল কাজটা করবেন না মশাই, তাহলে আর প্রাণে বাঁচতে পারবেন না। আপনাকে যেমন বললাম এই ডান দিক ধরে যেতে, সেই রাস্তা দিয়ে যান। জল কাদা আছে ঠিকই, কিন্তু বেঁচে যেতে পারবেন। আরে দূর মশাই, এই দুর্যোগের হাতে এখন আমি ভূতের গল্প শোনাতে এসেছে। এই রাস্তা দিয়ে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আমি জানি। আমি এই রাস্তা দিয়েই যাব। আমি তো হাঁটতে শুরু করলাম, তবে কিছু দূরে গিয়ে আমি বুঝতে পারলাম এই দুর্যোগের রাতে বেরিয়ে খুব ভুলই করেছি। আমার ওই স্টেশন মাস্টারের ঘরে রাতটা কাটিয়ে দেওয়াই ঠিক ছিল। রেল লাইন ধরে আমি খুব সাবধানে চলতে লাগলাম, কারণ ওই অন্ধকারে এই সাপ খোপের ভয় যথেষ্ট। চোখে না দেখতে পেয়ে সাপ খোপের ওপর পা তুলে দিলেই হলো। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ লক্ষ্য করলাম আমারই মতো আরো কেউ একজন রেল লাইন ধরে হাঁটছে। আমি মনে মনে ভাবলাম ভালোই হলো, একজন সঙ্গী তো পেলাম। তাই তাকে ধরবো বলে একটু জোরে হাঁটা লাগালাম। তবে তার সাথে আমার দূরত্বটা অনেকটাই ছিল, তাই বুঝতে পারছিলাম না যে সে কোনো ছেলে না মেয়ে। আমি আরো জোরে হাঁটতে শুরু করলাম। দেখছিলাম যে যতই জোরে হাঁটি তার আর কাছ পর্যন্ত পৌঁছতে পারছি না, দূরত্ব যেন একই থেকে যাচ্ছে। তখন আমার মাথায় একেবারে ঘুম চেপে গেছে।
যে করেই হোক সামনের লোকটাকে ধরতে হবে। আমি একবারে পাগলের মতো দৌড়তে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম ওই সামনে যে যাচ্ছিল তাকে যেন একটু স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ দেখলাম এই সামনে যে যাচ্ছে তার দেহটাই আছে, মুন্ডটা নেই। তখন আমার ভয় বুক ধু ধু করতে শুরু করেছে। কিন্তু কি আশ্চর্য, আমি চেয়েও আর থামতে পারছি না। আমি সেই একই বেগে দৌড়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আমার পায়ে যেন একটু ব্যথা ব্যথা শুরু হলো, কিন্তু তাও যেন আমি থামতে পারছি না। আমি শুধু পাগলের মতো দৌড়ে যাচ্ছি। আমি তখন মনে মনে ভাবছি, আজ বোধহয় আমার এখানেই শেষ, আর বাড়ি ফেরা হলো না। কারণ সামনে ছিল রেলের ব্রিজ, তা নিচ দিয়ে বয়ে চলেছে এক নদী, আর তা বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওই স্কন্ধকাটা আমাকে ওই নদীর জলে চুবিয়ে মারতে চায়। তারপর আমি হঠাৎ হোঁচট খেয়ে মুখ চুবড়ে সামনে পড়ে যাই। তারপর আর কিচ্ছু জানি না, শুধু দেখতে পেয়েছিলাম যে 3-4 জন লোক টর্চ আর লাঠি হাতে নিয়ে চিৎকার করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। তাহলে তারপর কি হলো? তারপরের পার্টটা আমি বলছি। কাকতালীয় ভাবে সেদিন আমিও গ্রামের কয়েকজনকে নিয়ে শিয়ালদার মার্কেটে গিয়েছিলাম সস্তায় কিছু জিনিসপত্র কিনবো বলে। ওই পাঁচু মুদি, কলিমুদ্দিন আর পুঁটিরা ওরাই ছিল সাথে। আর আমাদের ট্রেনেরও ওভারহেডের তার ছিঁড়ে যাবার জন্য ওই ভুতুরে মুকুট স্টেশনে আমাদেরও নামতে হয়। আমরা স্টেশন মাস্টারের কথা শুনে কাঁচা পথ ধরেই এগোতে শুরু করেছিলাম। বেশ খানিকক্ষণ চলার পর আমরা দেখলাম একটা স্কন্দ কাটা ছায়ামূর্তি শূন্যে ভেসে সামনে এগিয়ে চলেছে, আর তার পিছনে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কে যেন ছুটে চলেছে। ব্যাপারটা আমাদের বুঝতে বিন্দু মাত্র দেরি হয়নি। ভূষণ, ওই দেখ, রেল লাইনের ওপর দিয়ে লোকটা কিভাবে পাগলের মতো দৌড়চ্ছে দেখ। লোকটা তো মনে হচ্ছে ভূতের পাল্লায় পড়েছে। দেখ দেখ, সামনে দেখ। ওকে, লোকটা তো উল্টে পড়ে গেল। চলো, এক্ষুনি চলো, লোকটাকে যে করেই হোক বাঁচাতে হবে। তারপর তারপর কি হলো? তারপর আর কি হবে, কাছে গিয়ে দেখলাম এ আর কেউ নয়, মেয়েলাল পড়ে রয়েছে। ওকে ধরাধরি করে আমরা স্টেশন মাস্টারের কাছে নিয়ে গেলাম। স্টেশন মাস্টারও তখনই ডাক্তারের ব্যবস্থা করলেন। ডাক্তার এসে ওর মাথায় পট্টি বেঁধে দিলেন। তারপর ডাক্তার বললেন, বহুকাল আগের কথা, এই মুকুবের গ্রামের জমিদার দীপনারায়ণের ছোট ছেলে সম্পত্তির লোভে বড় ভাইকে এই রেল লাইনে এনে মেরে ফেলে। আর তারপর থেকে দীপনারায়ণের বড় ছেলে ওই স্কন্দ কাটা প্রেতাত্মা হয়ে রাতে রেল লাইনে ঘুরে বেড়ায়। আর যদি কোনো মানুষকে সে রেল লাইন দিয়ে যেতে দেখে, তাকে সে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর ওপরে ব্রিজ থেকে আছাড় মেরে নিচে ফেলে তার ভবলীলা সাঙ্গ করে। সত্যি, সেদিন যদি ভূষণ আর ওর বন্ধুরা না থাকতো, আমার যে কি হতো কে জানে। ভূষণের জন্য আজ আমি বেঁচে আছি। আরে ছাড় তো ওসব কথা। দেখ বাইরে দেখ, মনে হচ্ছে বৃষ্টি থেমেছে। আমাদের গল্পও শেষ হলো আর বৃষ্টিও থেমে গেল।